আসসালামু আলাইকুম। 12ই ফেব্রুয়ারি 26-এর নির্বাচনের পর সরকার গঠিত হলো। এরপরে অনেকের সাথে আমার কিছুটা বাক বিতণ্ড হয়েছে বা আলোচনা সাপেক্ষ অনেক জায়গায় বসে অনেকের সাথে কথা বলেছি। এর ভিতরে অনেকেই আমাকে প্রশ্ন করেছিল বা এখনও করে সচরাচর, ভাই, বর্তমান প্রধানমন্ত্রী এবং বর্তমান সেনাপ্রধানের মধ্যে আন্তরিকতা বা সম্পর্কটা কীরকম। আমি তাদেরকে সহজ একটি কথায় উত্তর দেই, এই যে সারাদিন দুজনই দেশের জন্য কাজ করে যখন তারা রাতে ঘুমোতে যান, তখন তারা কেউই বালিশের নিচে পিস্তল রেখে ঘুমান না। এইতে যে যতটুকুন আশ্বস্ত হলো বা বোঝার পরিমাপটা, বুদ্ধিমত্তার পরিমাপটায় সে যেটা ধারণ করলো সেটাই, এর অতিরিক্ত আর কিছু নয়। আপনাদের মনে আছে জুলাই আন্দোলনের পর সেনাপ্রধানের ভূমিকা নিয়ে অনেক প্রশ্ন উত্থাপিত হয়েছিল দেশের থেকে বাইরে থেকে। বিশেষ করে পিনাকি সেনাপ্রধানকে নিয়ে অনেক বাজে কটূক্তি করেছিল। বিশেষ করে সেনানিবাসে আওয়ামী লীগের যে 615 বা ততোধিক ব্যক্তি নিরাপদে আশ্রয় নিয়েছিল এবং পর্যায়ক্রমে তাদেরকে সেফ জোন তৈরি করে দিয়ে দেশে বা দেশের বাইরে যেতে সাহায্য করার অভিযোগ তুলে তাকে অনেক ধরনের ছোট বড় করে কথা বলেছিলেন এবং দেশের ভিতর থেকেও এ নিয়ে অনেক সমালোচনা এখনও আছে বিদ্যমান। কিন্তু তিনি কোনো কিছুই কানে নেননি, শুধু একটি কথা বলেছিলেন যে এখন যারা সমালোচনা করছে তারা খুব ছোট, তারা যখন বুঝবে যেই সময়টার প্রয়োজনীয় পদক্ষেপগুলো সঠিক ছিল তখন তারা আমার কর্মকাণ্ড নিয়ে আফসোস করবে। এর ভিতরে যে মাহাত্ম্য আছে, এই কথার যে তাৎপর্যতা আছে, এইটা বুঝবার মতো, ধারণ করবার মতো আমি জানি না পিনাকি ভট্টাচার্য, ইলিয়াস ততটা বাড়াবাড়ি করেনি, কিন্তু পিনাকি ভট্টাচার্য অতিমাত্রায় তাকে নিয়ে যে ইউটিউবের ব্যবসা করে গেছে সেটা অর্বাচীন। কিন্তু আমি যদি পিনাকিকে প্রশ্ন করি, পিনাকি, হ্যাঁ, জুলাই আগস্টের আন্দোলনের জন্য তার ভূমিকা অপরিসীম, তার ভূমিকা রয়েছে, সেটার জন্য আমরা তার কাছে শুভেচ্ছা জানাতে পারি তাকে। কিন্তু আন্দোলন তৈরি করে দেওয়ার পরে যে প্রতিকার বা যে প্রতিষ্ঠিত একটি সংগঠন বা সময় উপযোগী নেতৃত্ব দেওয়ার মতো নেতৃত্ব বা নেতৃত্ব দানকারী কোনো ব্যক্তিকে কি তিনি প্রতিষ্ঠিত করতে পেরেছেন? আন্দোলনের জন্য তার ভূমিকা বা তার ইউটিউবের বক্তব্যগুলো সময় উপযোগী ছিল, কিন্তু তার পরবর্তীতে কি হবে সেই নেতৃত্ব দানকারী শীর্ষ মানব সত্তাকে, পর্যাপ্ত বিবেকবান ব্যক্তিকে, সক্ষম দক্ষ কোনো কারিগরকে কি তিনি ততটা সেইভাবে প্রতিষ্ঠিত করে দেশকে পরিচালনার জন্য সহায়ক হিসাবে জনগণের সামনে দাঁড় করাতে পেরেছেন? আদৌ নয়, এক বিন্দুও নয়। এইখানে তার ব্যর্থতা যেমন মেনে নিতে হবে, তেমনি তার বক্তব্যের ভিতরে যদি কোনো উস্কানি থেকে থাকে, যে উস্কানি মানব সম্পদের জন্য ক্ষতিকর এবং পরবর্তীতে অর্থনৈতিকভাবে ক্ষতিকর, তার দায়ভারও তাকে নিতে হবে। আমি যে প্রসঙ্গে কথা বলবো সেটা হলো সেনাপ্রধান এবং প্রধানমন্ত্রীর মধ্যে পারস্পরিক যে নীরব সমঝোতা, সেটি কিভাবে কাজ করে যাচ্ছে, ঠিক রেলের দুইটি সমান্তরাল পাতের মতো। সেনাপ্রধানরা হজ করে থাকেন, সেটা প্রোটোকলেই আছে। যিনি সেনাপ্রধান হবেন তিনি সেনা সংস্থার অর্থায়নে রাষ্ট্রীয় পূর্ণ সহযোগিতায় মর্যাদার সাথে তিনি সৌদি আরবে মক্কা, কাবাঘর, মদিনাতে পূর্ণ হজ করবার সুবিধা ভোগ করবেন। কিন্তু অন্য ইতিপূর্বে যেসব সেনাপ্রধানরা হজ করে আসছেন সেটা নিয়ে এতটা
মানুষ আগ্রহ প্রকাশ করেনি বা জানারও প্রকাশ করেনি, বা সেটাও এতটা মিডিয়ায় ফলাও করে প্রকাশ করা হতো না, শুধু দেখানো হতো জাস্ট সেনাপ্রধান সাহেব যে বিমানে যাচ্ছে, খবরের খুব ছোট একটি শর্ট হয়তো তাকে দেখানো হতো, তিনি বিমানে বসে আছেন, সেনাপ্রধান সাহেব হজে যাচ্ছেন এই। কিন্তু কথা হলো গুরুত্বটা কখন কোন সময় গণিত হচ্ছে, পরিচালিত হচ্ছে, পরিবেশিত হচ্ছে, যে সময়টাতে যে সেনাপ্রধান হজে গেলেন, অর্থাৎ আওয়ামী লীগ আমলের নিয়োগপ্রাপ্ত সেনাপ্রধান হজ করে আসছেন, যখন বিএনপি সরকার ক্ষমতায়, তিনি শুধু হজ করে এসে তার দায়িত্বটি যেমন পালন করেননি, বা মুসলিম হিসাবে তার ধর্মীয় 5টি স্তম্ভের একটি পুরা করেছেন, সেটিও নয়। সবচেয়ে তিনি সবাইকে অবাক করে দিয়ে হজ শেষে ফিরে এসে তিনি তার মুখে দাড়ি রেখে দিয়েছেন। এই দাড়ি রাখাটা তার ইচ্ছাই হয় না, সব জায়গায় সব কিছু সম্ভব নয়। একটি দেশের সেনাবাহিনীর প্রধান, তার হজে যেতে সরকারের অনুমতি লাগে, ঠিক তেমনি তিনি দাড়ি রেখেছেন, এটাও সরাসরি সরকার প্রধানের, আমি যতটুকুন জানি, অনুমোদন প্রয়োজন হয়। তিনি যে পথে হেঁটেছেন, সরকার প্রধান তাকে পূর্ণ সমর্থন জুগিয়ে যাচ্ছেন। এটা অন্য সাইডের কথা। দেশ পুনর্গঠনে কীভাবে নীরবে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান সরকারকে সমর্থন জুগিয়ে যাচ্ছেন, সরকারকে শক্তিশালী করবার জন্য সর্বাত্মকভাবে তিনি তার সময়, তিনি তার কর্মকাণ্ড, তিনি তার সর্বোচ্চ দক্ষতা দিয়ে সরকারকে পূর্ণ সহযোগিতার মাধ্যমে কিভাবে দেশকে শুধু সরকারি নয়, মানে উত্তর দেশকেই সামগ্রিকভাবে এগিয়ে নিয়ে যায়, তার সবচেয়ে শক্তিশালী ভূমিকাগুলো বিনির্মিত হলো এই ওয়াকারুজ্জামানের সময়। অর্থাৎ চীন সফরের পর বা সরকার গঠনের পর পাকিস্তানের সাথে, তুরস্কের সাথে, চীনের সাথে যে সমরাস্ত্র, যে অস্ত্র কারখানা থেকে শুরু করে যে বিমান কিনা, যুদ্ধ অস্ত্র কিনা, সব কিছুই এই সরকার যেটি করে যাচ্ছে, নীরব সমর্থন। এবং আমার মনে হয়, যেটা আমরা জানি না, জনাব তারেক রহমানের সাথে ওয়াকারুজ্জামানের অহর্নিশ পারস্পরিক যোগাযোগ রক্ষা করে চলেছেন। এই দুইটি শক্তি একত্রিত না হলে সরকারের পক্ষে এত বড় বড় সাহসিকতাপূর্ণ পদক্ষেপ গ্রহণ করা সম্ভব নয়। অবশ্যই সরকার এবং বর্তমান সেনাবাহিনীকে সাথে নিয়ে সেনাপ্রধান সরকারকে একটি শক্তিশালী অবস্থান বিনির্মাণে তাদের সর্বাধিক পদায়নের যে শক্তি ক্ষমতা, সেটা পূর্ণাঙ্গভাবে কাজে লিপ্ত করছেন। সবচেয়ে সাহসিকতাপূর্ণ ভূমিকা যেটা দেখালেন 55-56 বছরের ইতিহাসে, বাংলাদেশের ইতিহাসে এক ঐতিহাসিক পটভূমি রেখে গেলেন, যেটা নিয়ে ভারত এতটা উদ্বেগের ভিতরে পড়ে গেছে, তারা যেন মাতাল। এমনভাবে তারা তাদের উদ্বেগকে প্রকাশ করবার চেষ্টা করছে যে সম্ভবত বাংলাদেশ ভারতকে যেন দখল করে নিয়ে নেছে, বা সেই ধরনের অভিযান শুরু হয়ে গেছে, বা অভিযানের জন্য সমাগমস্থলে সমাবেশ শুরু হয়ে গেছে। অর্থাৎ স্টার লাইন, অ্যাডভান্সড কন্ট্যাক্টের যে স্টার লাইন, রেড জোন, সেখানে ঢুকে গেছে বাংলাদেশিরা। এইটা নিয়ে আবার বাংলাদেশের থাকা ভারতীয় দাদাবাবুদের যে দালাল পৈশ্য কুকুরগুলা রয়ে গেছে, তাদের হাউমাউ চিৎকার দেখলে, মানে রাতের অন্ধকারেও ঘুমিয়েও তারা হাউমাউ করে চিৎকার উঠে উঠে গেল বাংলাদেশ গেল, এই অবস্থা। সেটা কি? বিএমএতে অফিসারদের অতিরিক্ত ফিজিক্যালি ট্রেনিং বা স্পেশালি ট্রেনিংয়ের জন্য সিলেটে যেমন কমান্ডো ব্যাটালিয়ান আছে, বিএমএতেও ট্রেনিংয়ের পরিধি বাড়ানোর জন্য অফিসারদেরকে আরও উন্নততর মেধায় শারীরিকভাবে উন্নীত করবার জন্য যে ব্যাটালিয়ান প্রয়োজন, সে বাংলাদেশ ব্যাটালিয়ান 2 বিএমএতে
সেনাপ্রধান, এই সময়ের সেনাপ্রধান, ভাবতে হবে সময়টা, আমি বলছি সময়টা কখন, সেই সময়টা আওয়ামী লীগের সময় নিয়োগপ্রাপ্ত সেনাপ্রধান বাংলাদেশে এই কাজগুলো করে যাচ্ছে বিএনপি সরকারের আমলে, দ্বিতীয় ব্যাটালিয়ন উদ্বোধন করেছেন। কিন্তু এটি তো কোনো বিষয় নয়, উদ্বোধন করেছেন সেটা যেমন সময় উপযোগী পদক্ষেপ, কিন্তু সেই ব্যাটালিয়নের 4টি প্লাটুন বলে বা কোম্পানি বলে, 4টি কোম্পানি বলে, সেই যে 4টি কোম্পানির নাম আবু বকর, ওমর, ওসমান, আলী, এটা এক ঐতিহাসিক পদক্ষেপ, ঐতিহাসিক পটভূমি, ঐতিহাসিক ক্ষণ। বাংলাদেশ তার পূর্ণ অস্তিত্ব ফিরে পাওয়ার এটি আরেকটি গাণিতিক সংখ্যা, এটি আরেকটি বাঙালির অস্তিত্ব রক্ষার বড় নিয়ামক, বড় উদাহরণ। বিএমএতে যেখানে শুধু বাংলাদেশ নয়, স্বয়ং ভারত থেকে আসে, পাকিস্তান, তুরস্ক, শ্রীলঙ্কা, বিভিন্ন দেশ থেকে আমাদের দেশে ট্রেনিং করতে আসে, ফিলিস্তিন থেকে আসে, ইরানের অফিসাররা আসে। আমি এর আগে দেখেছিলাম রাশিয়ানরা আসছে আমাদের দেশে মিলিটারি একাডেমিতে কোর্স করতে, বিভিন্ন ধরনের ট্রেনিং নিতে। আর মিরপুর স্টাফ কলেজে তো আসেই অহরহ, যে কোনো দেশের থেকেই আসে এরা। তো সেই জায়গাটা, এই যে নাম, এই 4টি নাম যে সারা পৃথিবীময় কতটা ঐতিহাসিক ভূমিকা রাখবে ভবিষ্যৎ প্রজন্মের কাছে, অর্থাৎ পৃথিবীর বিভিন্ন দেশ থেকে যেসব অফিসারগণ এখানে ট্রেনিং নিতে আসবেন, তারা অন্তত এই 4টি লোকের নাম জানতে চাইবেন। এবং যেহেতু আমি যতটুকু জানি, যে কোনো বেসিক্যালি ফান্ডামেন্টালি ওরিয়েন্টেশনের সময় যদি কোনো ক্যাডেট বা কোনো কর্মকর্তাকে ওরিয়েন্টেশন করানো হয়, তার কাছে প্রশ্ন করা হয় আপনি কোন কোম্পানির আওতায় এখানে আছেন, লিভিং এরিয়া কোন কোম্পানির, আবু বকর হোক, ওমর হোক, ওসমান হোক, আলী হোক, তাহলে তার জীবনী সম্বন্ধে আপনি কি জানেন, সে কে, কেন এর নামকরণ করা হলো। অর্থাৎ ওই অফিসারের ভিতরে ওই 4 খলিফার যে কোনো একজন খলিফা, অথবা একটি ক্লাসের মাধ্যমে 4 খলিফারই নাম বা তাদের জীবনী বর্ণায়িত হবে। তারা সেটা, সেই জায়গাটা মাথার ভিতরে নিয়েই নিজ নিজ দেশে ফিরে যাবেন, এবং সেই সব দেশেও মুসলমানদের যে ঐতিহ্য, সংগ্রামী জীবনগাথা, সংগ্রামী ইতিহাসগাথা, ধর্ম নিয়ে যে শহীদের বিবরণ, রক্তের বিবরণ, একটি ধর্ম কতটা নির্লিপ্তভাবে প্রতিষ্ঠিত হতে পারে তার বিবরণ পৌঁছে যাবে সারা পৃথিবীতে। আর মূল বেসিক্যালি কী হবে, বাংলার মাটিতে, বাংলার শিকড়ে যে একটি মুসলিম ঘরোয়ানা, মুসলিমাত্মর যে ইতিহাস রচিত হলো, বাঙালি জাতির, বাঙালি মুসলমানদের আত্মার আরও একটি শক্তির জায়গা, আরও একটি শক্তিশালী স্তম্ভ প্রতিষ্ঠিত হলো। এটা হলো কোন সময়, ঠিক যখন আওয়ামী লীগের আমলে নিয়োগপ্রাপ্ত সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের হাতে, ওয়াকারুজ্জামানের সময় এবং তার মুখে এই নামগুলো বিএমএতে দাঁড়িয়ে উচ্চারিত হয়েছে। আপনাদের কি মনে হয়, এটা শুধু ওয়াকারুজ্জামানের একার খায়েশ, একার উচ্চাকাঙ্ক্ষা, একক চিন্তা ভাবনা? আমার তো মনে হয় না। ওয়াকারুজ্জামানের এগুলো সিলেকশন হতে পারে, নামগুলো নির্বাচিত হতে পারেন, কিন্তু এর পিছনে সরকারি, বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী সরকারের প্রধানের অনুমোদন অবশ্যই থাকতে হবে, বা প্রয়োজন বোধ করি তিনি ওখানে যেটা করবেন সেটা অবশ্যই প্রধানমন্ত্রীর সাথে তিনি সলা পরামর্শ করেই গেছেন, এবং নামগুলো যে নামকরণ করা হচ্ছে সেটিও সেনাপ্রধানের সাথে তার যে কোনোভাবেই হোক অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিস্থিতিতেই এটি চূড়ান্ত রূপ ধারণ করেছে। তাহলে আমি শেষমেশ কী পাচ্ছি, এটাই অনুমোদন হচ্ছে বা অনুমেয় হচ্ছে যে বর্তমান বাংলাদেশ অত্যন্ত শক্তিশালী একটি মুসলিম ঘরোয়ানার প্রেক্ষাপট তৈরি করতে পারস্পরিকভাবে বাংলাদেশের সশস্ত্র বাহিনী বিভাগ, বাংলাদেশের সরকার সচেষ্টই রয়েছে না, শুধু তারা বাস্তবায়নমুখী দৃঢ় পদক্ষেপগুলা প্রতিফলিত ঘটাতে চাচ্ছে,
বা প্রতিষ্ঠিত করে যেতে চাচ্ছে। এই যে ইতিহাসের পাতায় নিজেদেরকে বীর পুরুষ, বীরোচিত এক একজন শক্তিশালী পুরুষোচিত ভূমিকা পালন করে রেখে যাচ্ছে, এর জন্য অবশ্যই ইতিহাস তাদেরকে সম্মানের চোখে দেখবে, সেনাপ্রধান এবং বর্তমান সময়ের প্রধানমন্ত্রীকে। বিশেষ করে বিএমএতে যে ঐতিহাসিক ক্ষণ তারা তৈরি করে গেলেন, এর জন্য বিএম থেকে যত সেনাবাহিনীর কর্মকর্তারা বাংলাদেশের জন্য বের হয়ে আসবেন এবং বিদেশে যেসব অফিসারগণ ট্রেনিং শেষ করে স্বদেশে ফিরে যাবেন, অবশ্যই কাদের সময় কাদের রাজত্বকালে এটি প্রতিষ্ঠিত হয়েছিল সেই ইতিহাসও তারা জেনে যাবেন। এর মাধ্যমেই অমরচিত রাষ্ট্রশাসক বা সেনাপ্রধানে পরিণত হবেন বর্তমান সময়কালের এই সরকারের সর্বোচ্চ নীতি নির্ধারকই বিজ্ঞগণ। আশা করি বাঙালি জাতি বা মুসলিম জাতি ভারতের যে মূল ব্যথার জায়গাটাতে সূচাঘাত করা হয়েছে সেটির প্রতি সজাগ থাকবেন। এবং আমি আশা করি বাংলাদেশের যেসব দালালেরা এটিকে পুঁজি করে বিভিন্ন ধরনের কথার সৃষ্টি করছেন, তাদের সন্তানেরাও যদি সুযোগ হয়, সম্ভব হয়, মেধার প্রতিকূলতায় জয়ী হয়ে আসে, তারাও ওই বিএমএতে ট্রেনিং করতে গিয়ে হয়তোবা ওই 4টি কোম্পানির যে কোনো একটি রিক্রুটমেন্ট জেন্টেলম্যান ক্যাডেট হবেন। অতএব আপনি এদেশের নাগরিক, এদেশের কথাই ভাবুন, এই দেশকে নিয়ে ভাবুন, আপনার সন্তানের নিরাপদ ভবিষ্যৎকে নিয়ে ভাবুন। শুধু সময় ক্ষেপণ করে নিজেদেরকে দালালি পরিচিত করে পরিমাণ করে দিয়ে কতটুকুন সুযোগ সুবিধা পাবেন, সেটার জন্য ক্ষতিগ্রস্ত হলে আপনার ভবিষ্যৎ প্রজন্ম হবে। নমস্তে না করে জি ধন্যবাদ বলুন। আসসালামু আলাইকুম।